কল্পনা করুন বিশ্বকাপের ঠিক আগে ব্রাজিলের সবচেয়ে নির্ভরযোগ্য দুই মিডফিল্ডার ক্যাসেমিরো আর ব্রুনো গুইমারেশ হঠাৎ ইনজুরিতে ছিটকে গেলেন। তখন কি হবে? কে সামলাবে মাঝমাঠ? কে দেবে ডিফেন্স থেকে অ্যাটাকে সংযোগ? কে থামাবে প্রতিপক্ষের আক্রমণ, আবার শুরু করবে নিজের দলের খেলা? এই প্রশ্নগুলোর উত্তর আজও পরিষ্কার না। আর এটাই এখন ব্রাজিলের সবচেয়ে বড় দুশ্চিন্তা। কারণ দলটা যতই তারকায় ভরা হোক, মাঝমাঠ যদি ভেঙে পড়ে তাহলে পুরো দলটাই ধসে পড়ে। এটাই ফুটবলের বাস্তবতা। গত ম্যাচে আমরা একটা খুবই ভয়ঙ্কর দৃশ্য দেখেছি। ক্রিশ্চিয়ান রোমেরো যেভাবে ক্যাসেমিরোর ওপর ফাউলটা করল, সেটা সাধারণ ট্যাকেল না, অনেকের কাছেই মনে হয়েছে ইচ্ছাকৃত, একেবারে পায়ের ভেতরে ঢুকে আঘাত। সত্যি বলতে কি, মুহূর্তটা দেখে মনে হচ্ছিল ক্যাসেমিরো যদি ওই জায়গায় খারাপভাবে ল্যান্ড করত, লিগামেন্ট ছিঁড়ে যেতে পারত, গোড়ালি ভেঙে যেতে পারত, এমনকি পুরো বিশ্বকাপটাই মিস করত। ভাবুন তো, ব্রাজিল যদি বিশ্বকাপে ক্যাসেমিরোকে না পায়, তাহলে তাদের মিডফিল্ডের অবস্থা কি হবে? এই একটা নামই তো বছরের পর বছর ধরে ডিফেন্সের সামনে দেওয়াল হয়ে দাঁড়িয়ে আছে। একই সময়ে ব্রুনো গুইমারেশ প্রিমিয়ার লিগে এই মরশুমে মিডফিল্ডারদের মধ্যে সবচেয়ে বেশি গোল, নেতৃত্ব দিচ্ছে নিউক্যাসেলকে, ক্যাপ্টেন হিসেবে খেলছে, টিমকে সামনে থেকে টেনে নিচ্ছে। সেও কিছুদিন আগে ইনজুরি থেকে ফিরেছে। যদি আবার ইনজুরিতে পড়ে, তার বিকল্পকে? প্রশ্নটা যত সহজ শোনায়, উত্তরটা ততটাই কঠিন। কারণ বাস্তবে ব্রাজিল দলে এই দুজনের সরাসরি রিপ্লেসমেন্ট তৈরি করা হয়নি। কার্লো আনচেলত্তি প্রায় ৭-৮ মাস ধরে দায়িত্বে, এত সময় পেয়েও তিনি এখনও ক্যাসেমিরো আর ব্রুনোর বিকল্প হিসেবে কাউকে তৈরি করতে পারেননি। আন্দ্রে সান্তোসের নাম শোনা যায়, কিন্তু সে এখনও পুরোপুরি প্রস্তুত না। অথচ সুযোগ ছিল। কোরিয়া, জাপান, তিউনিশিয়ার মতো ম্যাচে নতুনদের পরীক্ষা করা যেত, গেম টাইম দেওয়া যেত, আত্মবিশ্বাস বাড়ানো যেত, কিন্তু সেই পরিকল্পনা চোখে পড়েনি। বরং যাদের বারবার সুযোগ দেওয়া হচ্ছে, জোয়েলিংটন, জোয়াও গোমেজ, আন্দ্রে, সত্যি বলতে মিডফিল্ড কন্ট্রোলের দিক থেকে তারা এখনও টপ লেভেলের না। আন্তর্জাতিক ফুটবলে শুধু দৌড়ঝাঁপ করলেই হয় না, লাগে ব্রেন, লাগে পাসিং ভিশন, লাগে ম্যাচ টেম্পো কন্ট্রোল করার ক্ষমতা। আর এই জায়গাতেই ব্রাজিল পিছিয়ে যাচ্ছে। আমার মতে টার্গেট করা উচিত ছিল ভিন্ন ধরনের প্লেয়ারদের। আতালান্তার এডারসন, অসাধারণ বল কন্ট্রোল আর বক্স টু বক্স এনার্জি আছে। ডগলাস লুইস, অ্যাস্টন ভিলার মিডফিল্ডের হৃৎপিণ্ড। আন্দ্রেস পেরেইরা, ক্রিয়েটিভিটি আছে, বল ডিস্ট্রিবিউশন আছে। এরপর আর্থার মেলো, ম্যাথিউস পেরেইরা, গেরশনের মতো টেকনিক্যাল মিডফিল্ডারদেরও তৈরি করা যেত। এই তালিকা থেকে অন্তত ২-৩ জনকে নিয়মিত খেলালে আজ ব্রাজিলের মিডফিল্ড নিয়ে এত আতঙ্ক থাকত না। আরেকটা অবাক করার বিষয়, ফাবিনহোকে ডাকা হচ্ছে রিপ্লেসমেন্ট হিসেবে, কিন্তু সে কি আগের লেভেলে আছে? সৌদি লিগে খেলে আগের ধার কতটা আছে সেটা নিয়েও প্রশ্ন আছে। অথচ তরুণ বা ফর্মে থাকা প্লেয়ারদের উপেক্ষা করা হচ্ছে। এই সিদ্ধান্তগুলো সত্যিই হতাশাজনক। মনে রাখতে হবে, মিডফিল্ডই হচ্ছে দলের ইঞ্জিন। ডিফেন্স বল জিতবে, অ্যাটাক গোল করবে, কিন্তু মাঝখানটা যদি সংযোগ না করে, তাহলে পুরো সিস্টেম ভেঙে পড়ে। মিডফিল্ডই ম্যাচের গতি ঠিক করে, রিদম ঠিক করে, কখন ধীরে খেলবে, কখন দ্রুত আক্রমণে যাবে, সব কিছুর নিয়ন্ত্রণ থাকে ওদের হাতে। ইতিহাস দেখুন, স্পেন ২০১০, জার্মানি ২০১৪, ফ্রান্স ২০১৮, আর্জেন্টিনা ২০২২, সবাই বিশ্বকাপ জিতেছে শক্ত মিডফিল্ড দিয়ে। তারা ম্যাচ জিতেছে মাঝমাঠ দখল করে। শুধু স্ট্রাইকার বা ডিফেন্ডার দিয়ে বিশ্বকাপ জেতা যায় না, জেতা যায় মিডফিল্ড দিয়ে। সামনে ফ্রান্স আর ক্রোয়েশিয়ার মতো শক্ত দলের বিপক্ষে ম্যাচ। যদি আনচেলত্তি এখনই মিডফিল্ড নিয়ে সিরিয়াস না হন, তাহলে বড় মাসুল দিতে হতে পারে। কারণ এই দলগুলো মাঝমাঠে একটুও ছাড় দেয় না। সব মিলিয়ে প্রশ্ন একটাই, ক্যাসেমিরো আর ব্রুনো গুইমারেশের বিকল্প কে? বিশ্বকাপের আগে কি নতুন সমাধান আসবে, নাকি একই ভুলের পুনরাবৃত্তি হবে? ব্রাজিল কি সময় থাকতে শিক্ষা নেবে, নাকি মাঝমাঠের দুর্বলতায় আবারও স্বপ্ন ভেঙে যাবে? এখন দেখার পালা আনচেলত্তির সিদ্ধান্ত। আপনার মতে কারা হওয়া উচিত ব্রাজিলের নতুন মিডফিল্ড জেনারেল? মন্তব্যে অবশ্যই জানান।